একটা গল্প বলি। এই দুপুরবেলা হঠাৎ করে আজ নিজেকে মনে হচ্ছে মহামানব, অথবা মানুষই না। কারণ একটু আগে বাসায় যখন ফিরলাম, সাথে সাথে মা ফোন দিল। মা ফোন দিয়ে বলল, বাজান, ওই যে কি আওয়ামী লীগের কি সব কথাবার্তা তুই বলছিস বা বলিস, তাড়াতাড়ি ডিলিট করে যে ওইগুলো বলিস টলিস না, এগুলোর ভিতরে যাস না। সামনে আনা পেরে মানে আমার ছেলে এসসি পরীক্ষা, আর এগুলো করিস না, এই সেই। আমার ওয়াইফেরও সেই কথা। তো মা আবার শ্বশুরের কাছে ফোন দেবে, তারে জানাবে তিনি এবার হার্টের পেশেন্ট। তো শ্বশুর হচ্ছেন পুলিশের সাবেক রিটায়ার্ড কর্মকর্তা। তো যেদিন 5ই আগস্টের দিন বা ওনাকে আমি হাউমাউ করে কাঁদতে দেখছি। কারণ কাঁদতে দেখছি কেন, উনি একজন মুক্তিযোদ্ধা প্লাস পুলিশে চাকরি করছেন দীর্ঘদিন। তো হাউমাউ করে কাঁদছিলেন। আর একটা কথা বলছিলেন উনি, যে পুলিশ প্রশাসন ছাড়া এই দেশের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করা সম্ভব না। হ্যাঁ, তো রাজনীতিটা এমন এক জায়গায় পৌঁছাইছে যে একজন সাধারণ পরিবারের মা বা একজন পরিবারের সকল সদস্য রাজনীতির কথা শুনলে এত আতঙ্কিত। তো জিনিসটা বুঝতে পারছিলাম। আমি বুঝতে পারে আমি একটা গবেষণা করতেছিলাম, গবেষণা সার্ভে হিসেবে, যে গত 15 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিল, তাদের পজিটিভ ইস্যু না, তাদের নেগেটিভ ইস্যুগুলো জানার জন্য একটা সার্ভে, মানে একটা তথ্য গ্রহণ করার জন্য দৃষ্টিভঙ্গি বা জানার জন্য সকল রাজনৈতিক দল, পলিটিক্যাল অ্যানালিস্ট, জার্নালিস্ট, দেশে বিদেশে, ইভেন ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার, পলিটিক্যাল, যেমন জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘের পলিটিক্যাল অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্টটা আছে, সেখানে আমি জানতে চেয়েছি। তো আমি শুধুমাত্র নেগেটিভ ইস্যুটা জানতে চেয়েছি। কেন নেগেটিভ ইস্যুটা? যে আমি জানি যে আমি রেগুলারিতে ফেস করবো, যে তখন যাতে অ্যান্সারটা দিতে পারি, যে এই কারণেই সবাই আজকে আতঙ্কিত। এখন আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমি মানে ইদানিং ব্যক্তিগতভাবে বলবো, বা একটু সারাদিন আজকে পর্যন্ত দেখব, যে আমাদের যুদ্ধের একটা ডামাডোল, ভারত এদেরকে আক্রমণ করবে নাকি আমরা ভারতকে আক্রমণ করব, সব কিছু প্রোপাগান্ডা ইস্যুটাতেও আমি শুরু করি। কারণ আমাদের যে উপদেষ্টা যেদিন বললেন যে যুদ্ধ অনিবার্য, তো ওদের নিয়ে আমি বুঝলাম ওখান থেকে শুরু হয়েছে, ওদিন থেকেই। কি যুদ্ধ? যে ডিসইনফরমেশন যুদ্ধ, বাট গুড ফর নাথিং, কিছুই না এটা। আমরা কি আমরা সেটা জানি, সংখ্যালঘু নির্যাতন করছে কি না করতেছি, আর ভারতে যা হচ্ছে না হচ্ছে, আমরা কেন ভারতে যাচ্ছি না বা ভারতে তাদেরকে বলতেছি না, ব্যবস্থা নিচ্ছি না? ভারত তো না, পায়ে পাড়া দিকে আমরা যুদ্ধ করতেছি না, ভারত যুদ্ধ করতেছে। যে আজকে সকালে যেমন দেখলাম যে জাহিদ ভাই বললেন, একদম ওভারশেয়ার হয়ে, যে ড্রোনগুলো কেনা হয়েছে, অত্যাধুনিক যে ড্রোন, সেই ড্রোনগুলো কেনা হয়েছে, যে ড্রোনগুলো টার্কি ড্রোন সীমান্তে উড়ানো হচ্ছে, আমাদের দেশে আমরা উড়াচ্ছি। তারপরে পাকিস্তান থেকে মনে হয় এই যে স্বল্প পাল্লার মিসাইল বা এরকম কিছু। তো আমি বুঝি না যে যারা দেখতেছেন বিশ্বের রাজনীতির প্রেক্ষাপটে আজকে কি হয়েছে। সিরিয়ার বাশার সাহেব পালিয়ে গেছেন আজকে সিরিয়ায়। আমরা মুসলমান অধ্যুষিত দেশ, ধর্মের দিক দিয়ে পৃথিবীতে আমরা সর্ববৃহৎ না,
সম্ভবত তৃতীয় আমরা ধর্মের দিক দিয়ে, জনসংখ্যা, ধর্মীয় জনসংখ্যার দিক দিয়ে। কিন্তু বাংলাদেশে আমাদের আসলেই হিন্দু, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান কোনো পার্থক্য নাই। এইগুলোটা যে যাই বলুক, এটা গ্রহণযোগ্য না। তো আমাদের কি দরকার? মানে আমাদের তো স্কার্ট ক্ষেপণাস্ত্র কিনবো, সাবমেরিন কিনবো, আমরা ভারতের সাথে যুদ্ধ করব। আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব ৮ তারিখে যে সরকার গঠন করলেন, ৮ তারিখে সরকার গঠন করার আগে এয়ারপোর্টে এসে তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন, 7 সিস্টার। তিনি তো তখন সরকার হননি, 7 সিস্টার ইস্যুটা উচ্চারণ করেছিলেন। হ্যাঁ, বিগত গভর্নমেন্ট, আওয়ামী লীগ সরকার যা করছে তার জন্য রাজনীতির কথা শুনলে সবাই ভয় পায়। অথচ এই রাজনীতি তো আমাদের নিয়ন্ত্রণ করতেছে। জিনিসপত্র দাম থেকে শুরু করে গায়ের গেঞ্জিটা, জামা কাপড়, জুতো, স্যান্ডেল, খাবার দাবার সব কিছুতেও তো রাজনীতি। আর আমি আমার মাকে কীভাবে বোঝাবো, আমার ওয়াইফকে কীভাবে বোঝাবো, আমার ফ্যামিলির কীভাবে বোঝাবো যে আমি ৫, ৭, ১০টা বছর আমি আসলে রাজনীতি নিয়ে পড়ালেখা করতেছি না, সরকার নিয়ে পড়ালেখা করতেছি, পলিসি, পাবলিক পলিসি। হ্যাঁ, আমার কাছে ২০ টাকার রসিদ আছে, ২টা ৩টে ড্রয়ারের ভিতরে মনে আছে এখনও। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ৩ বছরে একজন সদস্যের চাঁদা ছিল ২০ টাকা। তো আমার কাছে তো কেউ দিত কি না তো জানি না, আমি দিতাম, আমার কাছে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ কি যাই করছে না করছে, আমি ১৫ বছরের আন্তর্জাতিকভাবে, বিশেষ করে যেসব জায়গায়, যেসব অ্যানালিস্টদের কাছে এবং জাতিসংঘ, IMF সহ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ যেখানে আমি ১৫ বছরের ডাটা নিছি, তাতে আমি পজিটিভ ডাটা বেশি পেয়েছি নেগেটিভের তুলনায়। সো আমি আমার সার্ভেতে শুধুমাত্র নেগেটিভ উল্লেখ করতে বললাম। এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যে বা যাদের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, SMS দিয়ে, টেলিগ্রাম যত রকম আছে, মেইল করে সবাইকে জানাইছি। কেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সবাইকে জানালাম? কারণ কেন্দ্রীয় কমিটি তো নিয়ন্ত্রণ করে দলকে, দল নিয়ন্ত্রণ করে দেশকে। তারাই তো ভালো জানে নিজের দোষটা, নিজের ভুলটা তো আমি স্বীকার করতে একটু কষ্ট হয়, স্বাভাবিক। বাট ওই জায়গাটাই তো আমাদের উতরায় উঠতে হয় যে আমাদের কোথায় ভুল ছিল, আমাদের কোথায় ভুল করছি, নাকি আমাদের ট্রানজিশনাল পিরিয়ডে, বয়সের পিরিয়ডে যারা সিনিয়র, তারা একবারেই দরকার নাই আমাদের, এরকম চিন্তা যারা যদি থাকে, বা যে বা যাদের, তারা মনে হয় একটু এক্সট্রিম করে ফেলছেন। তো এক্সট্রিম যারা করছেন তারা আইনের সম্মুখীন হবেন। এবং যদি দলকে ক্ষতি করে থাকেন, দেশকে ক্ষতি করে থাকেন, তা পূরণ করার জন্য আগে সর্বাত্মকভাবে আপনাদেরকে সেভাবে রেসপন্স করতে হবে। জীবন থেকে পালিয়ে কিন্তু সমাধান হয় না। প্রজন্মের পর প্রজন্ম আজকে আমরা কোন দিকে আগাচ্ছি? আমরা ভারতের সাথে যুদ্ধের কথা বলতেছি, যুদ্ধ করবো তাদের সাথে, যুদ্ধ করবো, ভারত আমাদের দখল করবে। আমি এটার কোনো মিনিং খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, চুক্তিগুলো স্যার বললেন, আজমল স্যার, যে ভারতের সাথে যে চুক্তিগুলো আছে আমরা রিভিউ করতেছি। তাহলে ওনার অধীন আইন উপদেষ্টা হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ফ্রিডম অফ ইনফরমেশন যদি বলতে কিছু থাকে এই দুনিয়ায়, বাংলাদেশে তাহলে কেন নাই? তাহলে সেটা জন্য এইগুলো চুক্তি ভারতের সাথে আছে। একটা বাইলিটারাল রিলেশন, অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্কে যে চুক্তিগুলো যেভাবেই হয়ে থাকুক, সেইগুলো রিভিউ করার জন্য ইন্টারন্যাশনাল কি রুলস আছে, এবং এই চুক্তিগুলো একতরফাভাবে যেভাবে হয়েছে সেটা চেঞ্জ করার জন্য বাইলিটারাল রিলেশনে আন্তর্জাতিকভাবে চুক্তিগুলোর রিভাইজ করার সিস্টেমটা কি, আবার সেই চুক্তিগুলো কি বাতিলও করা যায় কি না।
কয় মিনিটের ব্যাপার এটা ব্রিফিং দেওয়া? তাহলে স্বচ্ছতা কী, জবাবদিহিতা কী? ম্যান্ডেট শব্দটা নিয়ে আপনারা বলেন ম্যান্ডেট। হ্যাঁ, এখন আমি সরকার নিয়ে পড়াশোনা করতেছি কি রাজনীতির, আর সরকার এক জিনিস না, পাবলিক পলিসি। পাবলিক মানে জনগণ। তাহলে পাবলিক পলিসি যখনই জনগণের পাবলিক সাথে যখন পলিসিটার শব্দটা যোগ করা হয় তখন জনগণ না সরকার হয়ে যায়, কারণ যাদের উপর জন্য নীতি গ্রহণ করা হয় সেটাই পাবলিক পলিসি, বাট এই পলিসিগুলো করে কারা? সরকাররা, জনগণের জন্য, এবং পলিসিতে সকলের প্রতিফলন বা প্রতিফলিত থাকতে হবে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্যের দিকটা হাঁটছি না, যাই না কেন হাঁটতেছি না। আমি এই গত 17 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, হ্যাঁ, যে চেয়ারে থাকেন তার মুখের কথায় অনেক সময় আইন হয়ে যায়। আর জাতির উদ্দেশ্যে যখন তিনি অফিসিয়ালি ভাষণ দিলেন, লাস্ট ভাষণটায় তিনি অনেকগুলোই পয়েন্ট বলছেন, অনেক কিছুই বলছেন, বাট একটা জিনিস ক্লিয়ার বলছেন, জুলাই আগস্টের তদন্ত ইস্যুটা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ হবে। তাহলে নভেম্বর 17 তারিখে উনি বলার পরে এটা আজ ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হয়ে দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের মিডিয়া কর্মী বা একজনের ব্যক্তির মনে কি জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড নারকীয় হত্যাযোগ্য তার ইনভেস্টিগেশন প্রধান উপদেষ্টা নিজে যখন বললেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে, তাহলে তো প্রকাশ তো করা হয়নি। আজকে তো দ্বিতীয় সপ্তাহে পা দিলাম। বাংলাদেশে একজনও কি আপনাদের জানার ইচ্ছে নাই? সাংবাদিক বাদ দিলাম, সাংবাদিকরা আওয়ামী লীগের আমলে যে এক প্যাটার্নে ছিলেন, আমি মনে করব এখনও সেই প্যাটার্নে চলে গেছেন, সাংঘাতিক হয়ে গেছেন, সবাই না। আর দু একজন যারা আছেন তারা হয়তো বা কেন ডুব দিয়েছেন, কারণ কি ওই যে আমার মা আজীবন ফোন দিয়ে কান্দাকাটি বাজান এইগুলোর ভিতরে যাস নিয়ে, আমার ওয়েব সরকারি চাকরি করে ছেলে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। আরে বাবা, তাহলে আমার কথা, হ্যাঁ আমি আওয়ামী লীগের একজন কর্মী, ছাত্রলীগ একসময় অ্যাক্টিভ করেছি, বাট বাংলাদেশে অন্য অন্য যেসব রাজনৈতিক দল আছে কেউ বলতে পারে না ব্যক্তি রাজনীতি ইস্যুতে কারোর সাথে আমার কোনোদিন দুই কথা হয়েছে। আর আমি অ্যাক্টিভলি ওরকমভাবে কখনোই, বিশেষ করে গত 10 বছর আমি কোনো অ্যাক্টিভলি করিনি, বাট আমি হ্যাঁ নিয়ম মেনে, দলীয় নিয়ম মেনে একটু চলার চেষ্টা করছি। একজন বলি 20 টাকার রসিদগুলো আমার কাছে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তারপরে জাতীয় পার্টি, এরা তো ভ্যালিড রাজনৈতিক দল। 48টা রাজনৈতিক দল সরকারিভাবে যেগুলো রয়েছে, জাতীয় ঐক্য এমন কিছু হয়নি আমার মনে হয় বাংলাদেশে। জাতীয় ঐক্যর একটা ডাক দিতে হবে, জাতীয় ঐক্যের মতো আমার দৃষ্টিকোণ থেকে এরকম কিছুই হয়নি। যুদ্ধটা করতে হবে, বাকযুদ্ধ বা ফেক যুদ্ধ, তাহলে আপনি আগে যখন বললেন, আপনি জানতেন যখন, স্টেপ নিলেন না কেন? আর আপনার কথা কি বলবো, আপনি তো মাস্টার মাইন্ড। যাই হোক, এই জাতিটা অনেক শান্তিপ্রিয় জাতি। পাকিস্তান মুসলমান, আমরাও মুসলমান। পাকিস্তানে জুমুর নামাজে মসজিদে বোম ফোটে, নিরাপত্তা আছে জীবনের? বাংলাদেশে বোম ফোটে? তারা 92% মুসলমান। আপনারা যারা একজন চিন্তা করে দেখেন আমরা কী ধরনের মুসলমান, কত শান্তিপ্রিয় মুসলমান। নাম্বার 2, গত মাসে পাকিস্তানের শেয়াসন্নি মুসলমানই শেয়াসন্নি দ্বন্দ্বে স্পট 41 জন মারা গেছেন। আমাদের দেশে শেয়াসন্নি যুদ্ধ আছে, মারামারি আছে? আমরা কি সাইডে মানে কি নিজেদের ইচ্ছে করে কি কোন দলগুলো চেষ্টা করতেছি? কোনো ইম্পর্টেন্ট জরুরি কোনো ইস্যুর দিক না। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, মৌলিক অধিকার, এই কয়েকটার সাথে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ ইনফরমেশন, আগে আমরা এগুলোর দিক তাকাই। জায়গা কি?
বাংলাদেশের যারা পেপার পত্রিকা পড়েন, যারা মানে অনার্স পাস করছেন বা জাইকার অবদান বাংলাদেশে কি গত 53 বছরে, সে জায়গা বাংলাদেশের থেকে গোটায় কেন কয়েকদিন আগে চলে গেল? গত 53 বছরে সবচেয়ে বেশি ডেভেলপ ইউএনডিপি জায়গার মতো কে করছে, কারা করছে? জায়গা কেন চলে গেল? গত সপ্তাহে আইএমএফ তার লোনের কিস্তির জন্য কি পরিমাণ আরও শর্ত জুড়ে দিল, যা পালন করতে আমাদের গত মানে আগামী কয়েক মাসে আমাদের সরকার এবং আমাদের অবস্থা কি হবে না হবে জানি না। জিনিসপত্রের 12 টাকার সিম 60 টাকা 70 টাকা, তাহলে আমরা কী নিয়ে চিন্তা করতেছি? আমরা স্কোট ক্ষেপণাস্ত্র কিনবো, আমরা অস্ত্র কিনবো, আমরা যুদ্ধ করবো 7 স্টার 5 স্টার অমুক তমুক, মানে এটা কি? বাংলাদেশ আওয়ামী লীগ যা করেছে, আমি সবার কাছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সবার কাছে জিজ্ঞেস করেছি সার্ভেতে যে গত 15 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের আমার রিসার্চের কাছে আমি একদম সেম প্যাটার্নটা সাংবাদিকদের কাছে পাঠাইছি, টিচারদের কাছে পাঠাইছি, থিঙ্ক ট্যাঙ্কদের কাছে পাঠাইছি, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সব জায়গায় একটা জিনিসই পাঠাইছি, যে শুধুমাত্র আমি জানতে চাইছি যে গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের নেগেটিভ ইস্যু কী কী আছে আপনার দৃষ্টিভঙ্গিতে। তাহলে গত 15 বছরে ওনাদের যে একজনও যদি দেখে থাকেন তাহলে বিবেকে তাড়না নিশ্চয়ই দিছে। একজন আমাকে রিপ্লাই দিই নেই এখনও, অনেকেই রিপ্লাই দিচ্ছে। নেগেটিভ ইস্যু কেন জানতে চাইলাম, কারণ গত 15 বছরে আপনার যে কেউ এখন জাতিসংঘের, ওয়ার্ল্ড ব্যাংকের, আইএমএফ, অল ইন্টারন্যাশনাল যত অর্গানাইজেশন আছেন সব ডাটাগুলো দেখেন গত 15 বছরে বাংলাদেশের ডেভেলপমেন্ট ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু সব কিছু মিলে যে সোশ্যাল স্টেবিলিটি সব পজিটিভ। নেগেটিভ কোনটা? স্বেচ্ছাচারিতা, গুম, খুন, বিচার বহির্ভূত একক আধিপত্য, দুর্নীতি। পজিটিভ নেগেটিভ, বাট আমি পজিটিভটারও মূল্যায়ন করি নি, কারণ রাজনীতিরা কেন আজকে এই পর্যায়ে আসলো? তাহলে প্রধান উপদেষ্টা যেটা বললেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ হবে, রিপোর্টটা প্রকাশ কিন্তু প্রথম সপ্তাহে হই নেই। কেউ এই বিষয় নিয়ে একটা প্রশ্ন তোলেন নেই। দুই, একটা দেশের, আমাদের দেশে কয়জন আমাদের সোলজার আছেন, এটা নর্মাল ডাটায় আর কি। দেখলে ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে, আপনারা ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে 235টা দেশের ডাটা দেখেন, ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে দেখেন যে আমাদের কয়জন সোলজার আছে, কয়জন এয়ারফোর্স, নেভি, আমাদের কী কী আছে না আছে, বা আমাদের রিসোর্স কী আছে, ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে সব দেশের আছে এবং সেখানে র্যাঙ্কিংও করা আছে। বাংলাদেশ 126তম আর কি। মিয়ানমার মনে হয় 20 থেকে 25তম বা 21তম মিয়ানমার। হ্যাঁ, একসাথে ভারতের সাথে যদি বাণিজ্য আমাদের হয়ে থাকে, আমাদের ওয়ার্ল্ডে আমরা কটন যদি ভারত থেকে আনি, চায়না থেকে আনি, কটন ইউএসের কটন বেস্ট কোয়ালিটি, বাট ইউএস থেকে আমাদের ইম্পোর্ট করতে গেলে কস্টিং পড়ে যাচ্ছে, ভালো কথা। পাকিস্তানের কটন অনেক ভালো, বেস্ট কোয়ালিটি, পাকিস্তানের থেকে আনলে আমাদের কস্টিং পড়ে যাচ্ছে। ভারত থেকে আনলি, চায়না থেকে আনলি কস্টিং কম পড়তেছে, আমরা এই জন্য ভারত থেকে আনি বা চায়না থেকে আনি। পেঁয়াজ, আদা, রসুন, ব্যবসা বাণিজ্য ভারত, আমি সারা ওয়ার্ল্ড এক নীতিতে চলতে চাই যে আমার দেশে আমরা যে পণ্যগুলো, আমরা তো এক্সপোর্টে আমাদের কিছুই নাই, আমরা ইম্পোর্ট ওরিয়েন্টেড। আর এক্সপোর্টে যা ছিল গার্মেন্ট সেক্টরটা ইন্ডিয়ান গভর্নমেন্ট আসার পরে মোটামুটি শেষ। তো আমরা যে ইম্পোর্ট করব, ব্যবসা বাণিজ্য বা যে রিলেশন করব, তাতে আমরা যেখান থেকে সুবিধা পাবো সেখান থেকে আনবো। যদি পাকিস্তান থেকে এনে আমাদের এর বেনিফিট হয়, অবশ্যই পাকিস্তানতে আনবো। ভারতের এগে না খুশি হওয়ার কিছুই নাই। মমতা ব্যানার্জি, কলকাতার মমতা ব্যানার্জি আর হচ্ছেন উনি শুভেন্দু সাহেব যে বসছেন, দুজন যেভাবে যারা ওনারা অ্যাটিচিউড করতেছেন,
করুক ওনাকে মতনরা, যা খুশি করুক, আমাদের গাড়ির পর ক্যাশে পড়ছে? আমাদের সীমানার ভিতর কি পাড়া দিচ্ছেন উনি? আমি নিজেই বলছি, অনেক দিনের আমার ব্যক্তি গবেষণা না, ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে, এক জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা ইস্যুতে এই বাংলাদেশের সবাইকে বিনা কমান্ডে, বিনা দলমত নির্বিশেষে এক জায়গায় দাঁড় করানো যায়, আর কোনো কিছুতে দাঁড় করানো সম্ভব না। সেই জিনিসটাই তো প্রধান উপদেষ্টা সাহেব তাই সেই লাইনেই হাঁটলেন, সেই লাইনে আসলেন, তারপরে কি হলো, পতাকাটা ফোড়ানো হলো, মানে হিট করা হলো। পতাকাটা ভারত আগে পড়াইছে না আমরা আগে পড়াইছি? যেই পোড়াক নিকৃষ্ট কাজ করছে। এই দেশের থেকে, হ্যাঁ ঠিক আছে, ভারত দাদাগিরি করে, অমুক করে, তমুক করে, মানচিত্র, পৃথিবীর মানচিত্র, ভারতের মানচিত্র আমরা যদি দেখি, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে আমরা বলি যে মালদ্বীপ থেকে বের করে দিয়েছে ভারতকে, শ্রীলঙ্কা থেকে বের করে দিয়েছে, ভুটান থেকে বের করেছে, নেপাল থেকে বের করছে, তাহারা আর বাংলাদেশ আর ভারত এক প্যাটার্ন না, এক জিনিস না। আমরা ড্রোন কিনছি, আমরা অমুক অস্ত্র কিনছি। এক্স্যাক্ট জাহিদ ভাই, যে জাহিদ ভাই সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, উনি বললেন সকালবেলা সামরিক অস্ত্র, সামরিক কেনার পরে আইএসপিআর কী জিনিস। আমি আইএসপিআর একমাত্র সামরিক ইস্যুতে আইএসপিআর ছাড়া কোনো ডিপার্টমেন্ট কি কোনো স্পিচ বা কোনো কিছু দিতে পারেন বা দেয়ার এখতিয়ার রাখেন? আমরা ড্রোন কিনছি, ড্রোন উড়াচ্ছি, ড্রোন উড়াবো, ড্রোন দিয়ে আমাকে সিকিউরিটি হইতে পারে। জাহিদ ভাই, আপনি সিকিউরিটি মনে হয়, আপনি তো স্পেশালিস্ট, আপনি সিকিউরিটি ইস্যুতে মনে হয় আপনি সিকিউরিটি শব্দের অর্থ জানেন না। আপনি অনেক সিনিয়র বড় ভাই, বলতেছে বাধ্য হলাম। এখন বাংলাদেশ আওয়ামী লীগের যেহেতু একজন নেতা, মানে কেন্দ্রীয় কমিটিতে আমি নক করছি, কাউকে আমি পাইনি। কী হিসেবে নক করছি জানার জন্য যে 15 বছরে কেন হইল। আমি তো একটা সদস্য, আমি জানতে পারি না? কেউ নক করে নেই, আমাকে রিপ্লাই দিই নেই। তখন আমি এই দোষ দেবো না কাউকে, আমি সেম বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বর্তমান গভর্নমেন্টের তুলনা করে এক বিগত দিনে যারা বাংলাদেশ আওয়ামী লীগের যে লিডিংয়ে ছিলেন দলে বা সরকারে, এক চুল পার্থক্য পাইনি। কেন পার্থক্য পাইনি? আপনি জাতীয় ঐক্যের জন্য সকল রাজনৈতিক দলকে ডাক দিলেন। জাতীয় পার্টি এখন পর্যন্ত বাংলাদেশের লিডিং 3টে দল, আওয়ামী লীগ, জামাত ইসলাম, বিএনপি। ওয়ার্ল্ড প্যাটার্ন, বাংলাদেশের প্যাটার্ন, ভোটাভুটি বা এই হ্যাঁ ভোট না ভোট বা জনগণের সম্মতি যাই নিয়ে দেখেন, 3জনের ভিতরে হয় আওয়ামী লীগ দ্বিতীয় নয় প্রথমে আছে এখনো। তো যেহেতু নিষিদ্ধ দল না, তাহলে আওয়ামী লীগের কথা কেন বলা যাবে না, বা বলতে গেলে বাড়ির থেকে আমার মা ফোন দিয়ে কেন কান্দাকাটি করবে? ওই আমি আজকে মহামানব হয়ে গেছি, নাহলে আমি মানুষই না, মানে এই দেশের মানুষ না। আমার কথা যদি অযৌক্তিক হয়ে থাকে, তো আমি বাধ্য হয়েছি, আমি জানি যে এই প্রশ্নের সম্মুখীন হব, এরকম হব। বাংলাদেশে তো কথা শোনার মতো কেউ নাই, গত আওয়ামী লীগ সরকারেও কেউ শোনে নাই, বর্তমান সরকারের তো গেট পর্যন্ত তো দূরের কথা, মানে শোনার পর্যন্ত ওই যাওয়ার সুযোগ নাই। অথচ বৈষম্য তোমরা, তো আমি বাধ্য হয়েছি, আমি আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংস্থা সহ, জাতিসংঘ সহ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবার কাছে আমি একটা দরখাস্ত আবেদন করতে। কি আবেদন করতে? আওয়ামী লীগের এই দশা, আমাদের জাতিতে আমরা এইভাবে রয়েছি, এই অবস্থা হয়েছি, এবং আপনাদের মাধ্যমে অন্তত সরকারকে জানাতে চাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে বা যারা সিরিয়াস এলিগেশন আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, জেলের ভিতরে যারা আছে তাদের বিচার করা হোক। কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা কোনোদিন ছিল না, তাই কি থাকবে না? এখন কি চর্চা করবে না মানুষ?
40টা ভ্যালিড রাজনৈতিক দল, কয়টা দলের ভ্যালিডিটি নিয়ে এ পর্যন্ত প্রশ্ন তোলা হয় নাই। 18টা দলকে উনি ডাকছেন, তাহলে ডিসক্রিমিনেন্সি উনি, আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা তো বৈষম্য না, উনি তো বৈষম্য নিজে তৈরি করলেন। সব রাজনৈতিক দলকে ডাকা উচিত ছিল। প্রোপাগান্ডা, যুদ্ধ, ওইগুলো কিছুই না আমি মনে করি। তো সাপোজ আগামীকালকে বা পরশুদিন বা যত এই ফরেন ডেলিগেট যারা আসছেন আলাপ করতেছেন, সেখানে কি অন্য রাজনৈতিক দলের কোনো সুযোগ আছে কি না? এখন নীতি নির্ধারক কেন্দ্রীয় কমিটি আমি যখন কাউকে পাচ্ছি না, আমি একজন দলের সদস্য, ভ্যালিড সদস্য, আমি তো যোগাযোগ করার চেষ্টা করতেই পারি। আমার কি সেই রাইট নাই? আমার সেই অধিকার নাই? অবশ্যই আছে। আমরা মূল সমস্যা আমাদের নিত্য ব্যবহার্য, নিত্য প্রয়োজনীয় বা আমাদের অর্থনীতি, আমরা ঋণে ঋণে জর্জরিত। হ্যাঁ, ঋণে ঋণে জর্জরিত যে অবস্থায় রয়েছে, সেইটার দিকে আগে না তাকায়, মানে ইনস্ট্যান্ট যেসব দিকে না তাকায় আমরা অযথাই উত্তেজনা সৃষ্টি করতেছি, অযথাই চিলে কান নিয়ে গেছে তার পিছনে দৌড়চ্ছি, এবং যদি কান নিয়েও থাকে সেটা কানে নেওয়ার জন্য অবশ্যই দ্বিপাক্ষিক যে জিনিসগুলো বা ইস্যুগুলো আছে অফিসিয়ালি, সেগুলো তো আমরা মুভমেন্ট করতেছি না। পররাষ্ট্র উপদেষ্টা উনি ভারত এবং শেখ হাসিনার বিষয়ে এ পর্যন্ত একটা কথাও বলেননি। অতএব পররাষ্ট্র উপদেষ্টা না বলে অন্য উপদেষ্টারা, অন্য সাংবাদিকরা যা বলতেছেন, তাহলে আমি বলবো এগুলো উস্কানি। আর জুলাই আগস্ট ইস্যুতে যেহেতু রিপোর্ট প্রকাশ করেননি, প্রধান উপদেষ্টা বলা সত্ত্বেও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে কমিটমেন্ট করে আমি তো শুনছি যে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে, প্রকাশ করেননি। তাহার মানে প্রথম সপ্তাহে যেহেতু পার হয়ে গেছে, সরকার, সাংবাদিক, যে কেউ এককভাবে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে দায়ী করতে পারেন না। আইনগত বা নিয়মগত বলেন আর যুক্তি দিয়ে বলেন, পারেন কি? পারেন না। পুলিশ ডিপার্টমেন্ট, হ্যাঁ, রাজনীতিকরণ, সুযোগ সুবিধা, দুর্নীতি এবং নিম্ন পদের যারা পুলিশ থাকেন, কনস্টেবল, এই কারণে আরও বাধ্য হয়ে তারা, হ্যাঁ, করছেন, জঘন্য কাজ করছেন। বাট তারাও মানুষ, তাদের সাথেও তো জঘন্য আচরণ করা হয়েছে। তাহলে কুকুরে কামড় দিলাম কুকুরকে, আমি কুকুর, আমি আর এক কুকুরকেও কামড় দিলাম, বা আমি মানুষ, আমি কুকুরকে কামড় দিলাম, তাহলে কুকুরের সাথে আমার পার্থক্য কী থাকলো? আমরা যুদ্ধ চাই না, আমরা উগ্রমি চাই না, আমরা ভারতের তাবিদারি চাই না, গোলামি চাই না। ইন্টারন্যাশনাল রিলেশন আমরা যদি সঠিকভাবে বজায় রাখতে চাই, যদি ভারতের তাবিদারি থেকে বা ভারতের আগ্রাসী ভূমিকা বা ভারত আমাদের ঠগায় তার থেকে বের হতে চাই, আগে নিজেদের শক্তিশালী হইতে হবে। নিজেদের শক্তিশালী স্কট ক্ষেপণাস্ত্র, বোম বা ডেনামাইট দিয়ে না, একক দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা। কখন দেশের প্রতি ভালোবাসা আসবে? যখন দেশ সকল জনগণকে মূল্যায়ন করবে। দেশ কি মূল্যায়ন করে? হ্যাঁ, করে। কীভাবে করে? দেশের যারা রিপ্রেজেন্টেটিভ করেন। গতকালকে প্রেস ব্রিফিংয়ে কী বললেন যে আমাদের জিএম কাদের সাথে জাতীয় পার্টির আফসোস করলেন, দুঃখ প্রকাশ করলেন। আওয়ামী লীগ সরকার তিনি সুনাম তো বলেন নেই, বাট তারপরও ছিলেন। কিন্তু জাতীয় পার্টি কতটা তাণ্ডব চালাইছে, তারপরেও তো তাদেরকে ডাকা হয়নি। তাহলে কী বৈষম্য দূর করবেন? কখনোই কি করবেন? তাহলে আমি বলবো, প্রথমে আমাদের ডক্টর ইউনূস সাহেব এই দেশে একটা উত্তেজনা সৃষ্টি করতে আসছেন অতিথি হিসেবে। না হলে এয়ারপোর্টে দাঁড়ায় উনি 7 সিস্টার শব্দটা কেন বললেন? জানেন যে রিজিওনাল ডাইনামিক্স, রিজিওনাল প্যাটার্ন, রিজিওনাল অবস্থানগত কারণে
এবং যে পরিমাণ স্ট্রাকচার ডেভেলপড হয়েছে, যতই ভ্যানিটি প্রজেক্ট হোক, যত টাকায় চুরি হোক, যাই হোক না হোক, বাট যে স্ট্রাকচার হয়েছে আনবিলিভেবল। এশিয়ার ভিতরে এরকম এত দ্রুত এত স্ট্রাকচার হয়নি। এই স্ট্রাকচারের সুবিধাটা আমরা নিব, সেই জায়গায় আমরা এই অসুবিধায় পড়ে গেছি। কারণ ইন্টার কানেক্টিভিটি, এবং ইন্টার কানেক্টিভিটিতে যারা জিও পলিটিক্স নিয়ে পড়ালেখা করেন, বা বাংলাদেশ বা এশিয়া প্যাসিফিক বা ইন্টারন্যাশনালি যারা আছেন, যারা ব্লগ লেখেন, যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা বাংলাদেশকে এই স্ট্রাকচার ডেভেলপকে সুবিধা অসুবিধা দুইটার দিকে দেখছেন, বাট ডিপেন্ড করতেছে বাংলাদেশ এটা কীভাবে নিবে। কারণ যোগাযোগ সহজ হওয়াতে, বাই রোড বা ইস্যুতে, বা আমাদের ল্যান্ডলক কান্ট্রি না, এখানে ভালো লোকও ঢোকার সুযোগ এবং ভালো লোকও বের হয়ে যাওয়ার সুযোগ হচ্ছে। ইন্টার কানেক্টিভিটি, উগ্রপন্থী, জঙ্গিপন্থী, খারাপ লোক, ইলিসিট ড্রাগস নাম্বার ওয়ান এশিয়া। তো আমি বলবো ইলিসিট ড্রাগসটা রুট অন বাংলাদেশ। আর সম্রাট জাহাঙ্গীর ঢাকার নামটা ঢাকা রাখছিল কেন? যারা জিওপলিটিক্স বা পলিটিক্যাল ইস্যু নিয়ে অ্যানালাইসিস করছেন বা করেন, এই ঢাকা শব্দের মিনিংটা একটু খুঁজে দেখেন। ওয়াচ টাওয়ার। আমরা অশান্তি চাই না, চীনও চাবে না, চায়না, ভারতও চায় না, ইউএসও চায় না, রাশিয়াও চায় না। যদি না চায়, তাহলে ভারতের সাথে সব চুক্তি আপনি বাতিল করতে পারবেন না। কেন পারবেন না? তাহলে ওই যে শেখ হাসিনাকে তো চাইতে পারবেন না, কারণ বন্দি বিনিময় চুক্তিতে তো এখনও চান নেই। যদি সব বাতিল করেন, বাতিল করার নিয়ম আছে কিনা আমি জানি না, যেহেতু স্যার ব্যাখ্যা করে দিন নেই। স্যারের জায়গায় আমি থাকলে আমি একটা কোশ্চেন বাংলাদেশের একটা জনগণকে করতে দিতাম না, সুযোগ দিতাম না, যে এই জিনিস আমি পাইছি, এই জিনিস ইন্টারন্যাশনালি আছে, এই জিনিস আমি করতে পারি, এই জিনিস আমি করতে গেলে ওই দেশের সাথে আমার এই সম্পর্ক নষ্ট হবে, এই সম্পর্ক যাতে নষ্ট না হয়, আবার আমার জিনিসটা যাতে আমার প্রাপ্য বুঝে পায়, আমি ওপেনলি তাদেরকে প্রস্তাব দিব। হ্যাঁ, তারপর যদি রাজি না হয়, আমি বলবো এইবার জনগণ আপনারা শোনেন, বলেন কী ডিসিশন নেবো, কী অ্যান্সার দেব। কারণ আমরা ভারত হই নেই, আমরা চায়না হইনি, আমরা রাশিয়া হই নেই, আমরা আমেরিকা হই নেই, আমরা ব্রিটেন হই নেই, আমরা জিও পলিটিক্সের 101% এখনও হই নেই। কারণ 3 বেলা ভাত আমাদের পেটে এখনও জোটে না অনেকের। তো আইএসপি এর যদি ডিক্লার দিত যে আমরা এতগুলো ড্রোন কিনছি, এতগুলো পাকিস্তান থেকে এই যে মর্টার শেল কিনছি, অমুক কিনছি, তমুক কিনছি, অস্ত্র, লোন দিতে পারতেছি না। ইউনূস সাহেব স্যার জানেন, এবং নির্বাচন তো এক উপদেষ্টাগুলো তো বলেই দিলেন আগামী বছর অক্টোবরের মধ্যে হবে। তো রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছু আমি গল্পের আকারে বললাম, যে এতটা খারাপ এবং কষ্ট লাগতেছে যে যে 5-7টা বছর বই পুস্তকে আমি পড়ছি, আমি পড়া চালাই যাচ্ছি বা দেখতেছি বা নাই না দেখতেছি। আমি একটাই অনুরোধ করছি, যে অনুরোধটা করবেন দলের নীতি নির্ধারক যারা আছেন, কিন্তু নীতি নির্ধারকরা যে কর্মকাণ্ড যে কাজ করেছেন সম্মুখে আসতে পারতেছেন না। আর বাংলাদেশের সব বিবেকবান মানুষ সবাই বিবেক, বাট আমি হয়তো বিবেকবান না। আমি যদি বিবেকবান হয়ে থাকি, তাহলে বাংলাদেশের সবাই কারোর বিবেক নাই। 17ই নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা যখন বললেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, জুলাই আগস্টের পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশ হবে, বাট যেহেতু হয় নেই, কেউ প্রশ্ন কেন করলেন না? যদি করতেন উনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার তো দিতে পারতো না, বাট কেউ প্রশ্নই তো করেননি। তাহলে এই প্রশ্নটা করা কি আমার অপরাধ? আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন গর্বিত কর্মী বলা আমার কি অপরাধ? হ্যাঁ, অপরাধ কখন হতো? যদি দলটা নিষিদ্ধ হতো,
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য, জঙ্গি কর্মকাণ্ডের জন্য বা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে যে নিয়ম আছে রাজনৈতিক দল ব্যান্ড করা বা ব্যান্ডের, তাহলে আমি অপরাধ হইতাম। কিন্তু কোনো দৃষ্টিকোণ থেকে আমি অপরাধী না, বরঞ্চ আমি বঞ্চিত, সুবিধা বঞ্চিত এবং অধিকার বঞ্চিত এবং অস্থিতিশীলের দিকে আমাদের দেশ যে বা যারা নিয়ে যাচ্ছেন বা যে যারা বাংলাদেশকে শক্তিশালী করতে যাচ্ছেন, অবশ্যই আমি আপনাদের সাথে একমত না। বিনা পরিশ্রমে গায়ে পরিশ্রম দিয়ে গায়ে খাটিয়ে মাটি কাটিয়েও আমি দিতে রাজি আছি এই দেশের স্বার্থের জন্য, এই দেশের উন্নতির জন্য, এই দেশের সুবিধার জন্যে। বাট সেটা কুরাজনীতি বা কুচিন্তা ভাবনা বা এই বিশ্বের যে মুসলিম দেশগুলোতে যে প্যাটার্ন, যে ভাঙন বা যে দখল বা অস্থিতিশীলের যে বাতাস, ওই বাতাসটা থেকে মুক্তি চাই। ভারতের আগ্রাসন নাই, আগ্রাসন করুক ভারত, 1 ইঞ্চি আমাদের এই ক্ষতি করুক। দেখেন বাংলাদেশের কেউ বসে থাকে কিনা। কিন্তু আমরা কেন উল্টো ভারতকে উস্কানি দেব? আর চুক্তি তো রিভিউ করতেছেন, যেখান থেকে আমার সুবিধা, যে দেশ থেকে কয়লা আনলে সুবিধা হবে সে দেশ থেকে কয়লা আনবো, যে দেশ থেকে কটন আনলে সুবিধা হবে আমার সেই দেশ থেকে আনবো। আর তো আগে তোমার দেশের সুবিধা দেখতে হবে। ভারত থেকে যদি এনে আমার 2 টাকা লাভ হয়, আমাদের দেশের কম পাই, তাহলে কেন আমি ভারত থেকে আনবো না? ভারতের লাভ হচ্ছে কিনা, ভারত জিনিস পৌঁছে যাচ্ছে কিনা, দ্যাটস নট আমাদের ফ্যাক্ট। আগে তো দেশের স্বার্থ চিন্তা করতে হবে। পাকিস্তানের সাথে সম্পর্ক ছিল না, এটা বলছিল। কে বলছে সম্পর্ক ছিল না? পাকিস্তান থেকে তো যুগ যুগ ধরে ড্রেস, কাপড়, থ্রি পিস এগুলো কি পাকিস্তান থেকে বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে না? খেজুর ইম্পোর্ট হচ্ছে না পাকিস্তান থেকে? এটা কি এই বছর প্রথম? নো, নেভার এভার। আমি নিজে করছি, আমি নিজে জানি। কারণ আমার যেখান থেকে সুবিধা হয় সেই দেশ থেকে আমি প্রোডাক্ট আনবো। আমি ভারতের থেকে যদি আমি ইম্পোর্ট করি এক সেম প্রোডাক্টটা, আমি চায়নার থেকে সেম প্রোডাক্টটা যদি ইম্পোর্ট করি, আমার কস্টিং কম পড়ে, তাহলে আমি চায়নার থেকে এই জন্য আমি আনতেছি। এটা তো স্বাভাবিক। বাট আমার 10 টাকার জিনিস 15 টাকা দিয়ে যদি ভারতের বিরোধিতা করার জন্য আনতে হয়, তাহলে আমি দেশের ভালো চাই, জনগণের ভালো চাই। সকল দলের, সকল ধর্মের, সকল বর্ণের, আমাদের দেশে আসলে বর্ণ বৈষম্য নেই। হিন্দু মুসলমানের ওই যে যে দ্বন্দ্ব, এগুলো কিছুই না। কারণ আমি একটা রিপোর্ট আমি করছি এবং আমার সাবঅর্ডিনেটগুলোকে নিয়ে 2001 সাল থেকে 2024 সালের সম্ভবত মে পর্যন্ত, 2001 থেকে 2024 সাল বাংলাদেশে যে কয়টা কমিউনাল ভায়োলেন্স হয়েছে, অর্থাৎ সংখ্যালঘু নির্যাতন, সেটা মন্দির মসজিদ পোড়ানো থেকে শুরু করে যা হয়েছে, টু দ্য পয়েন্টে সার্ভে করে রিপোর্ট আকারে তৈরি করে আমি দেখছি। এবং ফিজিক্যালি আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সময় কোরআন শরীফ অবমাননা বা মন্দির মসজিদ ইস্যু নিয়ে আমি বিভিন্ন জায়গায় জুম্মার নামাজগুলো পড়তে গেছি। নোয়াখালী, ফেনী গেছি, কুমিল্লা গেছি, ব্রাহ্মণবাড়িয়া, জুম্মার নামাজ পড়ার জন্য। কারণ জুম্মার নামাজের আগে আমাদের শাহেক ভাই হুজুর বয়ান দেন। কারণ আমরা যে মুসলমান সাধারণত 5 ওয়াক্ত নামাজ তো কয়জন পড়ি জানি না, আমি নিজেও পড়ি না, বাট আমরা জুম্মার নামাজ পড়তে যাই, আমরা শুনি। তো এক্স্যাক্ট কোন তারিখে, কি কারণে, কোথায় হয়েছে, কোন কোন পত্রিকায় আসছে ইস্যু সহ আমি টোটাল রিপোর্ট করে সার্ভে করে একদম সাজায় গোজায় দেন আমি এটা পলিসি দাঁড় করালাম। পলিসিটা শুনলে আপনারা হাসবেন, হাসবেন না। সেই পলিসি দাঁড় করাবার একটা শুধু সুপারিশ করলাম, রিকমেন্ডেশন। কারণ আমরা যে পলিসি, পাবলিক পলিসিগুলো করি, পাবলিক পলিসি দাঁড় করার পরে সেখানে সুবিধা কী, অসুবিধা কী, যেমন কে কী, কেন, কোথায়, কীভাবে, কী কারণে, সুবিধা কী, অসুবিধা কী, পূর্বের অবস্থা কী, বর্তমান অবস্থা কী, পরের অবস্থা কী, এইগুলো যে কোনো একটা ইস্যুতেই ফার্স্টে আমরা এটা আলাদা করে নিই। তাহলে এবং দেন সেটার পর অ্যানালিসিস করার পরে দেন আমরা একটা রিকমেন্ডেশন করা লাগে। অবশ্যই প্রতিটা জিনিসের নেগেটিভ পজিটিভ রিকমেন্ডেশন
সুবিধা অসুবিধা থাকেই। তো আমি এই রিপোর্টটা করার পরে আমার কাছে কেন জানি মনে হলো মোহাম্মদ ইসলামের বিদায় হোসেন ভাষণের সারমর্মটা আমি তো আরবি পড়তে জানি না, শুনলাম। তো সেখান থেকে 5টা মাত্র লাইন লিখলাম এবং রিকোয়েস্ট করলাম গত সরকারের ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বরাবর দরখাস্ত দিলাম যে 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত ধর্মীয়, নট মুসলমান ইস্যু, বৌদ্ধবাদ, হিন্দু, যাই, টোটাল কমনওয়েলথ ভায়োলেন্স বা সংখ্যালঘু যে নির্যাতনগুলো হয়েছে, যা হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, একদম তথ্য সহকারে উপস্থাপন করলাম। সেখানে একটা দরখাস্ত দিয়ে অনুরোধ করলাম, একটা রিকমেন্ডেশন হলো 5 লাইনে, যে আমাদের দেশে জুম্মার নামাজের আগে যে খুতবার আগে যে হুজুর যে বয়ানটা করেন, সে বয়ানে 5টা লাইন মনোজ ইসলাম বিদায় হোসেন ভাষণে সব মসজিদগুলোতে কমনলি বলার জন্য অনুরোধ করলাম, কারণ মসজিদগুলো তো ইসলাম ফাউন্ডেশনের আন্ডারে। এবং একটা কপি সিসি পাঠালাম ধর্ম মন্ত্রণালয় বরাবর, আর একটা কপি প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর। কার্যকর হই নেই, মানে আমি তো জুন মাসে দিছিলাম, চোখে আর কারোর বাদই নেই। মনে হচ্ছিলাম বিদায় হোসেন ভাষণটা যদি কেউ না জানে থাকেন, না শুনে থাকেন, 92% মুসলমান, আমার কথা যদি কারোর কানে ঢোকে, তাহলে দয়া করে একবার একটু শোনেন, দেখবেন যে আমরা মুসলমান কোরআন শরীফে আমাদের কী বলছেন তা তো জানি না। বিদায় হোসেন ভাষণে মহান যা বলে গেছেন অল্প সময়ের জন্য, তার কয় % আমরা পালন করি। এক্স্যাক্ট তিনি বলেছেন যে তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন গোত্রে ভাগ করা হয়েছে যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। একমাত্র ধর্ম মুসলমান, আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। মনুস ইসলাম আমাদের যখন মক্কা বিজয় করে আসলেন, পতাকা, হ্যাঁ পতাকা হাতে, এক সাহাবা দৌড়ে আগে দিক যাচ্ছে, প্রতিশোধ নেব, প্রতিশোধের দিন। এই কথা যখন মনুসের কানে ঢুকলো, তখন উনি পিছন থেকে দৌড়াই যায়, সেই সাহাবির হাত থেকে বা সেই যুদ্ধের হাত থেকে পতাকা কেড়ে নিয়ে উনি টিলার উপরে উঠে বললেন, না, আজ ভ্রাতৃত্বের দিন, আজ প্রতিশোধের দিন না। আমরা মহানুস ইসলামের যদি মুসলমান হয়ে থাকি, আমরা নিজেদের জন্য দোয়া করি, একবারও কি মানুষের জন্য দোয়া করি না, আল্লাহ এটা দাও, আল্লাহ ওইটা দাও, আল্লাহ ওইটা দাও। অথচ কাল তার কিয়ামতের দিন তার শাফায়াত না পেলে বা তার আমরা পারবো না। আমার অপরাধটা কি যে আমার মা কান্দে কেন, যে বাজান মাপ বাজান, আল্লাহ দোহাই লাগে, তুই এইগুলো বলিস না, এগুলোর ভিতরে যাস না। তা মারে বোঝাবো কি, মা আমি ওই যে নীতি পাবলিক করেছি 7-8 বছর ধরে পড়তেছি, আমি আরও পড়তে চাচ্ছি। হ্যাঁ, আমার প্রয়োগের সুযোগ নাই, এটা নিয়ে আমি আফসোস করি না। হয়তো বা দেশের বাইরে চলে যাব, যে পাবলিক পলিসি, একটা পলিসিতে প্রোপাগান্ডা যে বন্ধ হইতে পারে, আমি যেদিন বললাম তার পরের দিন বিটিএসসি থেকে একটা রুল জারি করা হইলো। তারপরেও আমি মনে করবো প্রোপাগান্ডা বন্ধ করে 10% 20% হয়েছে। আমি বলছিলাম যে 10 দিন আমার সময় দিন, বাংলাদেশে এগুলো কিছু থাকবে না। কারণ নিশ্চয়ই আমি জানি বিদায় এরকম চ্যালেঞ্জ নিই আমি, তাহলে চ্যালেঞ্জ আর কোথায় নেব? আমার ছেলে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে, ওই সরকারি চাকরি করে, সবাই। রাজনীতিটাকে আমরা কোথায় নিয়ে গেছি, আর এখন বা কোথায় নিচ্ছি? আনঅফিসিয়ালি আমি, অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি না, আমি মেকিও না। আমার মুখে যা, বুকে তা, পেটে তা। আমি আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউকে ভয় পাই না। হ্যাঁ, আমার কথায় যদি ব্যক্তি কারোর বা কোনো কিছু সমস্যা হয়, বা কেউ যদি মনে করেন যে সার্বিকভাবে আমি ভুল, মিথ্যা বলছি, এটা বানর বলছি, এর জন্য আমার আইনযোগ্য অপরাধ করেছি, আমাকে ধরতে আসা লাগবে না বা আমাকে পানিশমেন্ট দেওয়া লাগবে না, আমি নিজেই যে হাজির হব নক করার সাথে সাথে। এই দেশটা কবে স্বাধীন হবে? ধন্যবাদ।